ন্যাশনাল থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ন্যাশনাল থিয়েটারের নামটা ন্যাশনাল থিয়েটার কেন? ন্যাশনাল থিয়েটার বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে কেনই বা এত গুরুত্বপূর্ণ? ন্যাশনাল থিয়েটারটা কেন বন্ধ হয়ে গেছিল? তোমরা কি এই গল্প জানো? শুনতে চাও যে ন্যাশনাল থিয়েটার সম্পর্কে তোমরা? তাহলে চলো আজকের ভিডিওতে আমরা ন্যাশনাল থিয়েটার সম্পর্কে কথা বলবো। হ্যাঁ, তোমরা প্রত্যেকেই জানো যে ইংরেজরা যখন ভারতবর্ষে আসে তখন তারা বিনোদনের অংশ হিসেবে এই থিয়েটারকে নিয়ে আসে। ইংরেজরা দীর্ঘদিন কলকাতায় বসবাস করে। ইংরেজরা তাদের বিভিন্ন আখড়াতে বা বিভিন্ন জায়গাতে তারা স্টেজ বেঁধে অভিনয় করত, কিন্তু সেই অভিনয় দেখার সুযোগ সকলের তো ছিল না। স্বভাবতই বাঙালিরাও কিন্তু এই ইংরেজদের অনুপ্রেরিত হয়ে পড়ে তারাও বেশ কিছু থিয়েটার তৈরি করে। সে কথা তোমাদের প্রত্যেকেরই জানা। হিন্দু থিয়েটার, ওরিয়েন্টাল থিয়েটার, সংস্কৃতি থিয়েটার বা জোড়াসাঁকো থিয়েটার, এরকম বেশ কিছু থিয়েটার সেই সময় কিন্তু তৈরি হয়। কিন্তু এই থিয়েটারগুলো হতো কোনো একটা অভিজাত সম্প্রদায়ের ধনী গৃহের বাড়িতে বা কোনো না কোনো মানুষের বাগান বাড়িতে, সতুবাবুর বাড়িতে, আশুতোষ বাবুর বাড়িতে, এইরকম বিভিন্ন মানুষের, বিখ্যাত মানুষের বাড়িতে শুধুমাত্র অভিনীত হতো। সেখানে কারা দেখার সুযোগ পেত? না, যারা এলিট সম্প্রদায়ের মানুষেরা, শৌখিন বাবু সম্প্রদায়ের মানুষেরা, তারাই কিন্তু এই অভিনয়গুলো দেখার সুযোগ পেত। সর্বসাধারণের কিন্তু সুযোগ ছিল না সেই সময় নাটক দেখার, থিয়েটার দেখার। তাই সর্বসাধারণের সুযোগ পাওয়ার জন্য একটা একটা সাড়া জাগানো আবেদন কিন্তু সেই সময় বাংলার জনমানুষের কাছে কিন্তু সেই আবেদনটা ছিল। আর তারই পরিপ্রেক্ষিতে এই ন্যাশনাল থিয়েটারটা কিন্তু মূলত জন্মগ্রহণ করছে। শুধু এটাই নয়, তোমরা সেই সময়কালীন বাংলা নাটকের বেশ কিছু গুরুত্বপূর্ণ নাটক, যেমন কুলীন কুল সর্বস্ব, যেমন কর্ম তেমনি ফল, তারপর নল দময়ন্তী, একেই কি বলে সভ্যতা, এরকম বিখ্যাত বিখ্যাত নাটক যেগুলো মূলত আসলে রঙ্গব্যঙ্গ এবং ধর্মমূলক, এই দুটো শ্রেণীর নাটকটা ভীষণভাবে খ্যাতি অর্জন করে। কিন্তু এই খ্যাতি অর্জনের সময় শোনা সত্ত্বেও তখন বেশ কিছু মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষেরা কিছু অর্থ জোগাড় করে এই নাটকগুলো দেখার সুযোগ পেয়েছিল। এখন এই মধ্যবিত্ত মানুষেরাই যারা নাটকটা দেখে আসছে, তারা তাদের পরিবারের মানুষজনের কাছে এই গল্পটা বলছে, বা আরো বেশ কিছু মানুষজনের কাছে। এই করতে করতে নিম্নবিত্ত মানুষেরাও কিন্তু এই নাটক দেখার জন্য একটা উৎসাহ, অনুপ্রেরণা লাভ করে। শুধু তাই নয়, সংবাদপত্রগুলোতেও সেখানে কিন্তু দেখানো হচ্ছিল যে এত পরিমাণ কিন্তু এই নাটকগুলো জনপ্রিয়তা হচ্ছে এবং সাধারণের যাতে সুযোগ করা যায় তার একটা আবেদন কিন্তু সংবাদপত্র বারবার দেখা যাচ্ছিল। কিন্তু কোনো না কোনোভাবে এই সাধারণের সুযোগ ঘটানোর বা একটা এরকম দল গঠন করার মতো কনসেপ্ট কারো কাছে ছিল না। সে কারণের জন্যই এই আবেদনটা হয়তো ছিল, কিন্তু তেমনভাবে কিন্তু গুরুত্বপূর্ণ পায়নি। এখন একদিন দেখা গেল বেশ কিছু ১৮৭২-এর ঠিক ওই সময়টাতে বাগবাজারের অ্যামেচার থিয়েটার নামে একটি দল, বেশ কয়েকটি বাগবাজারের যুবক, তারা কিন্তু প্রতিস্থাপিত করলো। তারা মূলত এই নাটককে ভালোবাসার তাগিদেই, অভিনয়কে ভালোবাসার তাগিদেই তারা এই দলটি তৈরি করে, বাগবাজার অ্যামেচার থিয়েটার। এই বাগবাজার অ্যামেচার থিয়েটারের ১ম যে নাটকটা করে সেটা মূলত ছিল লীলাবতী, দীনবন্ধু মিত্রের। এই লীলাবতী এত জনপ্রিয়তা অর্জন করেছিল যে টিকিট দিয়ে কিন্তু শেষ করতে পারেনি। মানে প্রত্যেকবারেই কিন্তু হাউসফুল এবং দর্শকরা বারবার ফিরে যাচ্ছিল এই নাটকটা যখন বারবার মঞ্চস্থ হয়। তখন এই থিয়েটারের যারা দণ্ডমুণ্ডের কর্তা, তারা একদিন ভাবনা চিন্তা করলো যে আচ্ছা, এরকম তো হতে পারে না। দর্শক সবাই যখন দেখতে চাইছে, তখন তাদেরকে আমরা এই নাটক দেখা থেকে বঞ্চিত করতে পারি না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আচ্ছা, একটা কাজ করা যাক, যে আমরা সকলেকে কিন্তু এই নাটক দেখার একটা সুযোগ করে দেব। এমন একটা প্রতিষ্ঠান আমরা তৈরি করব, বা এমন একটা প্রতিষ্ঠানে আমরা আমাদের নাটকটা মঞ্চস্থ করব, যেখানে কিন্তু একটা বড় অংশের মানুষেরা কিন্তু নাটক দেখার সুযোগ পায়। ঠিক সেই কারণের জন্যই এই বাগবাজার অ্যামেচার থিয়েটার, এটা আ এদের উদ্যোগে, এবং এটা পরবর্তীকালে তারা শ্যামবাজার নাট্য সমাজ এই নাম নিয়ে পরে তারা বেশ কিছু নাটক অভিনয় করে এবং বেশ কিছু মানুষজনকে দেখার সুযোগ দেয়। কিন্তু সর্বসাধারণ মানুষ সেটা সুযোগ পাচ্ছিল না। এটা কিন্তু সেই সময় জোরালো একটা দাবি উঠছিল।
তাই সকলকে সুযোগ দেওয়ার লক্ষ্যে মূলত তারা একটা এমন দল তৈরি করার চেষ্টা করলো, যার নামকরণ করলো নবগোপাল মিত্র, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা তোমরা সবাই জানো। তিনি এই শ্যামবাজার নাট্য সমাজটিকে পেশাদারি থিয়েটারের জায়গায় নিয়ে আসার জন্য একটি নামকরণ করলেন, দি ক্যালকাটা ন্যাশনাল থিয়েটার। এটা তিনি মূলত প্রস্তাব দিয়েছিলেন। পরবর্তীকালে মতিলাল সুর ওই ক্যালকাটা অংশটুকু বাদ দিয়ে পরে দি ন্যাশনাল থিয়েটার নামটি রাখতে বলেন। এবার তারা কি করলো না, তারা একটা বাড়ি ভাড়া নিল চিতপুরে। মধুসূদন সান্যালের যে বৃহৎ অট্টালিকা ছিল তার উঠানটিকে সে মাসিক 40 টাকা ভাড়ায় তারা ভাড়া নিল, এবং সেখানে মঞ্চ বাঁধা হলো। এই মঞ্চ বাঁধার ক্ষেত্রে অবদান রেখেছিল ধর্মদাস সুর এবং ক্ষেত্রমোহন গঙ্গোপাধ্যায়। পুরো জিনিসটাকে অর্গানাইজড করেছিল নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এবং অভিনয় শিক্ষক হিসেবে ছিলেন অর্ধেন্দু শেখর মুস্তাফি। 1872 সালের 10ই নভেম্বর সুলভ সমাচার পত্রিকাতে একটা বিজ্ঞাপন দেওয়া হলো এবার, যে আমরা একটা নাটক করতে চলেছি। বিজ্ঞাপনে কিন্তু থিয়েটারটার নাম ছিল কলিকাতা ন্যাশনাল থিয়েট্রিক্যাল সোসাইটি। এই সোসাইটিটার উদ্দেশ্য ছিল রঙ্গভূমি ও বঙ্গভাষার অঙ্গপুষ্টি। টিকিটের মূল্য যথারীতি কম টাকারই একটা আবেদন রাখার চেষ্টা চলছিল, তাই টিকিটের মূল্য প্রথম শ্রেণীর 1 টাকা এবং দ্বিতীয় শ্রেণীদের জন্য 8 আনা। বিজ্ঞাপনে প্রদত্ত এই দীর্ঘ যে নামটা ছিল সেটা পরবর্তীকালে ন্যাশনাল থিয়েটার নাম নেয়। 1872 সালের 7ই ডিসেম্বর শনিবার ন্যাশনাল থিয়েটারে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটা অভিনয় হচ্ছে, এবং এই অভিনয়ের মধ্য দিয়েই সাধারণ রঙ্গালয়ের প্রতিষ্ঠা হলো। শুধু তাই নয়, তারা এটা ফিল করেছিল যে যারা অভিনয় করছে তাদের ব্যক্তিগত যে অভিরুচি, তাদের অনেক সময় টাকা পয়সা নিয়ে পরে তাদের নিজেদের আর্থিক অনটনের মধ্য দিয়েও তাদেরকে দিনাতিপাত করতে হচ্ছিল। ঠিক তারও পরিপ্রেক্ষিতে এরকম একটা নাট্য দল তৈরি করার ভাবনা কিন্তু তাদের মধ্যে ছিল। তার কারণ তারা দেখছিল যে যখন কোনো না কোনো একটা বাবুর বাড়িতে নাটকটা হচ্ছে, তখন সেই বাবুর মনোরঞ্জনের জন্যই মূলত হচ্ছিল। ধরো আমার বাড়িতে একটি নাটক হবে, আমি মঞ্চস্থ করছি, কোনো কারণবশত আমার খেয়ালিপনা হলো নাই যে আমি নাটকটা করব না, তখন নাটকটা বন্ধ হয়ে যেত। আবার অনেক সময় দেখা যেত যে আমার বাড়ির কোনো একজন কেউ মারা গেছে, সে কারণের জন্য নাটকের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করার পরেও নাটকটা বন্ধ হয়ে যেত। আবার অনেক সময় এরকমও দেখা যেত যে সবকিছু তৈরি হয়েছে, কিন্তু কোথাও না কোথাও কারোর সঙ্গে মনোমালিন্য হয়ে গেল, সে কারণের জন্য নাটকটা বন্ধ হয়ে গেল। এইটা কিন্তু যারা নাটকের যারা কুশীলব ছিলেন, তারা কিন্তু ভীষণভাবে উপলব্ধি করতে পারছিলেন, এবং তারা বারবার চাইছিলেন যে এমন একটা দল গঠন করুক যেখানে আমরা মূলত ভাড়া দিয়ে পরে, নিজেদের টাকা পয়সা দিয়ে পরে একটা নির্দিষ্ট জায়গা নেব, সেখানে আমরা নিজেদের মতো করে মঞ্চ বাঁধবো, নিজেদের মতো করে অভিনয় করব, এবং সেই অভিনয় যারা দেখতে আসবে সেটা সকল সাধারণ মানুষরা যেন দেখার সুযোগ পায়, এবং টিকিটের মূল্য একেবারে ন্যূনতম হবে। টিকিটের মূল্য ভীষণভাবে একটা থাকবে না। এরই তাগিদ নিয়ে পরে মূলত ওই বাগবাজার এমেচার থিয়েটার, যার পরবর্তীকালে নাম হয় শ্যামবাজার নাট্য সমাজ, এবং তারই পরবর্তীকালে ন্যাশনাল থিয়েটার নাম নিয়ে তারা কিন্তু আহ, এরকম একটা আহ, দল গঠন করলো, এবং এই দলটির প্রথম নাটকটা হলো নীল দর্পণ নাটক। কেনই বা নীল দর্পণ নাটকের মতো নাটকটা বেছে নিচ্ছে? তোমাদেরকে বুঝতে হবে যে 1872 এই সময়টায় জাতীয়তাবাদীর যে উত্থান, এই কনসেপ্টটা ছিল। নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিস্থাপন করে স্বদেশী চিন্তা ভাবনা, স্বদেশী ভাবনা মানুষের ভিতরে প্রবেশ করিয়ে পরে একাত্রিত করার একটা প্রচেষ্টা চালাচ্ছিলেন সেই সময়, এবং তিনি এমন একটা নাটককে সকল মানুষের কাছে দেখার সুযোগ করে দিলেন, যে নাটকটার মূল উদ্দেশ্যই ছিল যে নীলকররা কিভাবে বাঙালি মানুষদের উপর নির্যাতন করেছে, তাদের যে অমানসিক পীড়ন, এর মধ্য দিয়ে তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে, সেই কনসেপ্টটা প্রত্যেক মানুষের কাছে যেন ছড়িয়ে দেওয়া যায়। ঠিক এই ভাবনা চিন্তা নিয়েই মূলত তৈরি হলো ন্যাশনাল থিয়েটার, অভিনীত হলো নীলদর্পণ নাটক। জনপ্রিয়তা পেল, ভীষণভাবে জনপ্রিয়তা পেল। আই উড এবং পিবি রোগ, এই দুটো চরিত্র সাধারণ মানুষের কাছে একটা ঘৃণার পাত্র হয়ে দাঁড়ালো। মানে এতটা বেশি পরিমাণে এই নাটকটা সাধারণ মানুষের মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলতে পেরেছিল, যে ইংরেজ শাসকরা কিন্তু সেখান থেকে অনেকখানি ভীত হয়েছিল বলে অনেক নাট্য গবেষকরা কিন্তু জানাচ্ছেন।
তুলনামূলকভাবে আমরা বলতে পারি যে মূলত ন্যাশনাল থিয়েটারটা আ তৈরির মূল কারণ ছিল যে সাধারণ মানুষদেরকে নাটক দেখার একটা সুযোগ করে দেওয়া। শুধু তাই নয়, ন্যাশনাল থিয়েটারের নামকরণটি ন্যাশনাল হলো কেন? তার কারণ হচ্ছে যে আ এই থিয়েটারটি যখন তৈরি হচ্ছে তখন সেখানে বাঙালি অভিনেতারা অভিনয় করছে। বাঙালি জনমানসের থেকে উঠে আসা যে সাজ সরঞ্জাম আছে, সেই সাজ সরঞ্জাম দিয়ে পরে তাদের অভিনয়গুলো হচ্ছে। বাঙালি অভিনেতারা অভিনয় করছে। বাঙালি লেখকের কোনো একটা গল্প বা কোনো একটা নাটক, সেটা নাট্যমঞ্চে আম অভিনীত হচ্ছে এবং নাট্যমঞ্চে অভিনীত হচ্ছে যে বাঙালিদের উপর ইংরেজ শাসকের যে পীড়ন, ইংরেজ শাসকের যে অত্যাচার, এতে বাঙালিরা কতখানি বিপর্যস্তের মুখোমুখি হয়েছিল, তার কথাটাকে সর্বসাধারণের কাছে প্রকাশ করার জন্য মূলত নাটকটা অভিনীত হচ্ছে। ঠিক এই কনসেপ্ট থেকে মূলত ন্যাশনাল ন্যাশনাল নামটা আসছে। ন্যাশনাল নামটার মধ্যে একটা আবেগ লুকিয়ে ছিল। পরবর্তীকালে তোমরা দেখবে এই ন্যাশনাল নাম নিয়ে কিন্তু অনেক কিছু লেখা হয়েছে। গিরিশ ঘোষ বা অর্ধেন্দু শেখর মুস্তাফি এরা সবাই কিন্তু ন্যাশনাল নামটাকে ভীষণভাবে প্রায়োরিটি দিয়েছিল। তারা কখনোই কোনোভাবেই কিন্তু এই নামটা পরিবর্তন করেনি। তোমরা এটাও জানো যে ন্যাশনাল থিয়েটার পরবর্তীকালে ভেঙে গ্রেট ন্যাশনাল থিয়েটার হয়েছিল বা ওই সময় হিন্দু ন্যাশনাল থিয়েটার নামে একটি দল তৈরি হয়েছিল। ফলে ন্যাশনাল নামটা কিন্তু ভীষণভাবে ছিল। এটা মূলত জাতীয়তাবাদের কনসেপ্ট থেকে ছিল। সর্বসাধারণের মানুষকে সুযোগ করার জন্য, সকল মানুষের যে সুযোগ পাওয়ার লক্ষ্যেই মূলত এই ন্যাশনাল ভাবনা চিন্তা ছিল। তাই আমরা এটাকে সাধারণ রঙ্গালয়ও বলতে পারি বা সাধারণ রঙ্গালয়ও বলি। কিন্তু ন্যাশনাল বলছি এই জায়গা থেকেই যে মূলত সেখানে বাঙালিদের কনসেপ্ট থেকে মূলত এই নাটকটা বা জাতীয়তাবাদী ভাবনা চিন্তা থেকে মূলত এই না নাট্য দলটি নির্মাণ হয়েছে। তোমাদের প্রশ্ন হতে পারে যে আচ্ছা, ন্যাশনাল থিয়েটার বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে কতখানি গুরুত্ব রাখলো বা ন্যাশনাল থিয়েটারের অবদানটা কি? তোমাদেরকে প্রথমে বুঝতে হবে যে ন্যাশনাল থিয়েটার প্রথম কি করলো না, ন্যূনতম টিকিটে ন্যূনতম অর্থ ব্যয়ে সকল মানুষকে নাটক দেখার সুযোগ দিয়েছিল। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে নাটকের যারা পাত্র-পাত্রী যারা অভিনয় করছে তাদের মধ্যে একটা আর্থিক সংকটের মুখোমুখি হতো। সবসময় নাটক মঞ্চস্থ করা সম্ভব হতো না। তার কারণ সেই বাবুদের বাড়িতে বাবুদের মর্জি মতো করে নাটক করতে হতো। ফলে একটা তারা নাট্য দল নির্মাণ করলো। এতে করে আর্থিক আ সমস্যা কিছুটা হলেও মিটলো এবং সাধারণ মানুষেরা নির্দিষ্ট দিনে মূলত প্রথম দিকে প্রতি আ আ শনিবার নাটকটা হতো এবং তার উপরে প্রতি বুধবার এবং প্রতি শনিবার এই নাট্য দলটি মূলত নাটক নির্মাণ করলো। শুধু তাই নয়, ন্যাশনাল থিয়েটারেই প্রথম যারা একটা নাট্য দল নির্মাণ করছে এবং এদের হাত ধরেই পরবর্তীকালে অনেকগুলো নাট্য দল তৈরি হয়েছিল। পেশাদারি নাট্য দল তৈরি হয়েছিল। আম শুধু তাই নয়, এছাড়াও আরো একটা বড় বৈশিষ্ট্য ছিল যে নাটকে আম নাটকের যারা পাত্র-পাত্রী হবে, সেই পাত্র-পাত্রীরা সাধারণ মানুষের মানে সাধারণ জনজীবন থেকে উঠে আসা এবং তাদেরকে প্রশিক্ষক দিয়ে পরে অর্থাৎ অর্ধেন্দু শেখর মুস্তাফি, গিরিশ ঘোষ এই সমস্ত মানুষেরা আ তারা প্রশিক্ষণ দিয়ে পরে এই থিয়েটারে সেই অভিনয় কুশীল মানে অভিনয় করার যে কুশীলবেরা আছে তাদেরকে শিখিয়ে পড়িয়ে আ অভিনয়টাকে করার একটা প্রচেষ্টা তারা অবদান রেখেছিল এই থিয়েটার। যা পরবর্তীকালে অনেক থিয়েটার এই ভাবনা থেকে কিন্তু অনুপ্রাণিত হয়েছিল। শুধু তাই নয়, ইংরেজ শাসকেরা যেভাবে আ নে থিয়েটারটাকে তাদের নিজেদের কুক্ষিগত করে রেখেছিল বা বেশ কিছু অভিজাত সম্প্রদায়ের মানুষেরা তাদের আ টাকা-পয়সা বা ধনী সম্প্রদায়ের মানুষেরা ন্যাশনাল থিয়েটারটাকে মূলত কক্ষিগত করে রেখেছিল। ঠিক তারই পরিপ্রেক্ষিতে ন্যাশনাল থিয়েটার আসলে সর্বসাধারণের হয়ে গেল। যেকোনো মানুষ যেকোনো জায়গা থেকে একটা থিয়েটার দল করতে পারে, এই কনসেপ্টটা তাদের ভেতরে কাজ করল। ফলত আমরা বুঝতে পারছি যে ন্যাশনাল থিয়েটার বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে একটা ভীষণভাবে অবদান রেখেছিল। কিন্তু এই ন্যাশনাল থিয়েটার একটা সময় বন্ধ হয়ে যায়। এর কারণ হিসেবে আমরা পরের পর্বে ন্যাশনাল থিয়েটার বন্ধ হওয়ার কি কারণগুলো ছিল সেগুলো আমি ব্যাখ্যা করে দেব একটি পয়েন্ট ধরে। কিন্তু সামগ্রিকভাবে যদি তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে ন্যাশনাল থিয়েটার কেন বন্ধ হয়ে গেছিল? সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে আর্থিক টাকা-পয়সার নিয়ে লেনদেন নিয়ে পরে কিন্তু তাদের যে সমস্ত মানুষেরা ছিল তাদের মধ্যে ভীষণ মনোমালিন্য হয় এবং তাদের মনোমালিন্য হওয়ার ফলস্বরূপ বেশ কিছু দুটো গোষ্ঠীতে আলাদাভাবে ভাগ হয়ে যায় এবং তাতে করেই কিন্তু ন্যাশনাল থিয়েটার বন্ধ হয়ে গিয়েছিল। গিরিশ ঘোষ একটি আম আ পত্রিকায় জানিয়েছিল যে
বর্ষাকালে এই নাটক অভিনয় করার জন্য বা এই থিয়েটারটি অভিনয় করার জন্য ঠিকঠাক উপযোগী হয়ে উঠছিল না, এবং যেহেতু মঞ্চ বা সেরকমভাবে শো দিতে পারা যাচ্ছিল না দর্শকদের কাছে, সেই কারণের জন্যই কিন্তু ব্যক্তিগত ভাবনা থেকে আ নাটকের যারা কুশীলব ছিল তাদের মধ্যে কিন্তু একটা সমস্যা দেখা দেয়, এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই থিয়েটারটা মূলত বন্ধ হয়ে যায়। আমি পরবর্তী ভিডিওগুলোতে এই ন্যাশনাল থিয়েটারের যে ভাবনা চিন্তা সেটাকে নিয়ে তোমাদের সাথে আরো ভালো করে ডিটেইলস এ গল্প করব। ভালো থেকো প্রত্যেকে। কেমন লাগছে এই পর্বগুলো তোমরা জানাতে পারো।